বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসিআইএমের ক্লাস 9-এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ, নতুন ক্লাস, বই নতুন, শিক্ষা জীবন নতুন, এবং তোমরা একটা নতুন জীবনে প্রবেশ করেছো। তোমাদের ক্লাস 9 পর্যন্ত যে বিজ্ঞান বইটা ছিল সেটা ছিল শুধু বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান। তার ভিতরে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ভূজীব বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান সব কিছু একসঙ্গে ছিল। তো তোমরা যারা ক্লাস 9-এ উঠলে এবং উঠে যারা সায়েন্স নিয়েছ, বিজ্ঞান বিভাগটি নিয়েছ, এখন থেকে তাদের জন্য প্রতিটি বিজ্ঞান এখন তোমরা বিস্তারিতভাবে শিখবে। পদার্থ বিজ্ঞানটা বিস্তারিতভাবে শিখবে, রসায়ন বিস্তারিতভাবে শিখবে। এই জন্য প্রতিটি বিষয়ের পরে তোমাদের আলাদা আলাদা নতুন নতুন বই তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, ফিজিক্স। তো এই বইটি তোমরা যারা হাতে পেয়েছো নিশ্চয়ই খেয়াল করেছো যে ফিজিক্স বইটি অন্যান্য বইগুলোর চেয়ে মানে এটা স্বাস্থ্যটা অনেকটা বড়, বেশ মোটা, অধ্যায় অনেক বেশি এবং প্রতিটা অধ্যায় অনেক বড়, বিস্তৃত। তো সাধারণত আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে প্রথমে যারা ক্লাস 9-এ ওঠে, শুরু থেকেই ফিজিক্সের প্রতি বা পদার্থবিজ্ঞান বিষয়টির প্রতি তাদের একটা ভয় বা আতঙ্ক শুরু থেকে তাদের ভিতরে বিরাজ করে। এটা কেন করে তার কিছু ব্যাখ্যা বা সঙ্গত উত্তর রয়েছে, কিন্তু আসলে আমরা যদি একটু খতিয়ে দেখি বা তলিয়ে দেখি, অনেকগুলো এই ব্যাখ্যাগুলো আসলে কোনো শক্তিশালী কোনো ভিত্তি নেই এগুলো ব্যাখ্যাগুলোর। ফিজিক্সটা ভয় পাওয়ার কিছু না, বরং ফিজিক্সটা ভালো লাগার বিষয়, আনন্দের বিষয়। পদার্থবিজ্ঞান জিনিসটা ভয় পাওয়ার ছাত্রদের প্রথম কারণ হচ্ছে তাদের গণিতে দুর্বলতা। আমি ব্যক্তিগতভাবে বিসিআইএমে আমার দীর্ঘ 3 থেকে 4 বছর অভিজ্ঞতা, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিসিআইএমের ছেলেমেয়েরা গণিতে বেশি উইক। এটা কারণ কি আমি জানি না, বা কারণ বলাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি শুরুতেই যে বিষয়টা তোমাদেরকে সাবধান করে দেওয়ার চেষ্টা করছি বা তোমাদের সাবধান হওয়া উচিত, সেটা হলো তোমাদের গণিতের ভিত্তিটা শক্ত হতে হবে। গণিতে দুর্বল হলে তার জন্য শুধু ফিজিক্স কেন, সায়েন্স পড়াটা তার জন্য অনেক কঠিন। সুতরাং তোমরা এখনও যারা গণিতে কিছুটা দুর্বল আছো, আমি তাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট করব গণিতে যে বেসটা, ভিত্তিটা, এটাকে শক্ত করে না। বিশেষ করে এক্সের মান নির্ণয়, যে তোমাদের যে কিছু অঙ্ক ছিল ক্লাস 9-এ বা 8-এ, যে ধরো x² প্লাস 3 সমান 5x মাইনাস প্লাস 4 হলে x সমান কত, এরকম কি এক্সের কিছু মান বের করা, এই ধরনের যে সমীকরণগুলো আছে এটা তোমাদের অবশ্যই সমাধান করা শিখতে হবে। এবং ফিজিক্সে এই ধরনের অঙ্কগুলোই কাজে লাগে, কারণ ফিজিক্সে অঙ্ক আছে মানে সমস্যার সমাধান বের করতে হয়, সেখানে এই ধরনের অঙ্কগুলো কাজে লাগে। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো বারবার ক্লাস 8-এর বইতে, 7-এর বইতে এই ধরনের যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আরেকটা হচ্ছে সূচকের অঙ্ক, পাওয়ার, অর্থাৎ a⁴m প্লাস a⁴n অথবা a⁴m ভাগ a⁴n। এই ধরনের যে পাওয়ারগুলো থাকে, এই পাওয়ারযুক্ত অঙ্কগুলো কীভাবে কাজ করে, পাওয়ার উপরে উঠলে কী হয়, পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হলে কী হয়, ধরো a⁴m, তার উপরে আমার পাওয়ার আছে হচ্ছে n, এখন এই mn কী হবে, যোগ হবে না গুণ হবে? এই ধরনের অঙ্কগুলোতে আমি তোমাদের দেখেছি তোমরা বেশ মানে ভুল করো। এরকম ভুল করলে ফিজিক্সটা তার জন্য অবশ্যই কঠিন হবে। সুতরাং ফিজিক্স কঠিন হওয়ার অন্যতম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তোমাদের গণিতে দুর্বলতা। কাজে এবং এখানে একমাত্র উপায় তোমরা গণিতে সফল হবে, কারণ ফিজিক্স করাতে এসে যদি গণিত করাতে হয় তাহলে তো হলো না। গণিত এবং ফিজিক্স দুইটা সমান দৌড়া চলবে, এবং অবশ্যই তোমরা তোমাদের গণিতের ভিতটাকে শক্ত করবে। এটা হল প্রথম কথা। আর দ্বিতীয় কথা,
তোমাদের ক্লাস 9-এর যেই বইটা আছে, তোমরা যেই বইটা পেয়েছো বা তোমরা অবশ্যই বইটা পাবে, বই কি দেওয়া হয়েছে? আচ্ছা, যে বইটা তোমরা পাবে বা পেয়েছো, এই বইটাতে আসলে এই একটা এই মানে বইটা ঠিক ক্লাসিক্যাল বইটা, একটা ক্লাসের বই যেমন হওয়া উচিত। এটা আমরা শুধু আমি না, বাংলাদেশের সব ফিজিক্সের স্যারেরা এই কথাটা বলবে যে এই বইটাতে আসলে ছাত্রদের অর্জন করার মতন খুব একটা উপাদান এই বইতে ধারাবাহিকভাবে পাওয়া যায় না। সুতরাং এক্ষেত্রে আমি বইটাকে অসম্মান করছি না, বইটা তোমরা অবশ্যই রাখবে। তবে তোমাদের জন্য সবচেয়ে উত্তম হয়, যেটা বেস্ট বলা হয়, সেটা হচ্ছে তোমরা পারলে তোমাদের বড় ভাই বা বড় আপু তাদের কাছ থেকে অথবা পুরাতন লাইব্রেরি থেকে পুরনো যেই ফিজিক্স বইটা আছে 2017 শিক্ষাবর্ষের, এই পুরনো ফিজিক্স বইটা তোমরা অবশ্যই কালেকশন করার চেষ্টা করবে। আমি বিসিআইএমের প্রতিটা ব্যাচেই, বিশেষ করে এই বইটা 2018 সাল থেকে এই 2000 অর্থাৎ এবার যারা এসএসসি পাস করবে আইডিয়াস ভেস্টেজ, এই ব্যাচটার আগে যে বইটা ছিল, আমি 18 সালের পর থেকে যারা 18, 19, 20 এই 3টা শিক্ষাবর্ষে আমি বলেছি যে তোমরা পুরাতন বইটা কালেকশন করো। আমি যারা কালেকশন করেছে তারা অবশ্যই উপকৃত হচ্ছে, কারণ সেই বইতে সমস্ত ডাটা সংক্ষেপে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে, কিন্তু নতুন বইতে তা হয়নি। সুতরাং এই বই থেকে উপকৃত হওয়াটা অনেক সময় আমাদের ছাত্রদের জন্য কিছুটা জটিল হয়ে যায়, আর ছাত্রদের কথা তো বলা বাহুল্য। কাজে তোমাদের আমার প্রাথমিক পর্যায়ে 2টা রিকোয়েস্ট বা 2টা পরামর্শ থাকলো, তোমরা গণিতের ভিতটা শক্ত করো, এটা 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা পুরনো লাইব্রেরি হোক বা পুরনো কোনো স্টুডেন্টের কাছ থেকে হোক, তোমরা অবশ্যই পুরনো যে ফিজিক্স বইটি, পদার্থবিজ্ঞান বইটি, এটা তোমরা কালেকশন করার চেষ্টা করবে। তো তাহলে এই ফিজিক্স বই বা পড়া সম্পর্কে যে তোমাদের ভীতিটা, এই ভীতিটা আর কাজ করবে না। এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন ছিল, আলোচনার শুরু। এখন আমরা মূল বইয়ের ভিতরে আমরা প্রবেশ করি। বিষয়টির নাম হচ্ছে পদার্থ বিজ্ঞান। অনেক বিজ্ঞান আছে, জীব বিজ্ঞান আছে, রসায়ন বিজ্ঞান আছে, মনোবিজ্ঞান আছে, সব কিছুর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা বিজ্ঞান কথাটা। সায়েন্সের ছেলে তোমরা, সায়েন্সের স্টুডেন্ট তোমরা, তোমাদেরকে অবশ্যই জানতে হবে বিজ্ঞান কি। পৃথিবীতে জ্ঞানের অনেকগুলো শাখা আছে। ধর্ম এক জিনিস, বিজ্ঞান এক জিনিস, সমাজ এক জিনিস, দর্শন এক জিনিস, অর্থনীতি এক জিনিস, ভাষা ব্যাকরণ এগুলো এক জিনিস। তো এক একটা শাস্ত্র এক একটা বিষয় নিয়ে আলোচনা করে কাজ করে। তোমরা যদি ধর্মের কথা বলো, ধর্মের কাজটা কি? মানুষের পৃথিবীতে কিভাবে বেঁচে থাকা উচিত, কি মরালিটি তার ফলো করা উচিত, কোনটা করলে পাপ হয়, কোনটা করলে পুণ্য হয়, এবং কোনটা করলে তার ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে সর্বাঙ্গীন মঙ্গল সার্থকতা আসে, এবং সে পরকালীন শাস্তি থেকে সে মুক্তি পেয়ে পরকালীন যে সুখের স্থান সেখানে যাতে সে প্রবেশ করতে পারে। এই যে বিষয়গুলো, এই মরালগুলো নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, তার নাম হচ্ছে রিলিজিয়ন বা ধর্ম। এটা হলো ধর্মের ফাংশন। অর্থনীতির কাজ কি? সে অর্থ উপার্জন, অর্থ বন্টন, অর্থ ব্যয়, কিভাবে অর্থ ব্যয় করে লাভবান হওয়া যায়, সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো যায়, এগুলো নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে অর্থনীতি। এইভাবে ভাষা ইত্যাদি আছে। বিজ্ঞানের কাজটা কি? বিজ্ঞান, আমরা একটু বিজ্ঞান শব্দটা একটু অ্যানালাইসিস করি। বিজ্ঞান, আমি এটা আলাদা করে দেখলাম। জ্ঞান, জ্ঞান মানে কি? জ্ঞান অর্থ হলো যে মানুষ যে যা শেখে, শিক্ষাটাই হচ্ছে জ্ঞান, শিক্ষার ফলটাই হচ্ছে জ্ঞান। জ্ঞানকে আসলে ওইভাবে সংজ্ঞায়িত করা খুব দুরূহ। তবে এটুকু আমরা বলতে পারি যে কোনো বিষয় সম্পর্কে যে সামগ্রিক একটা ধারণা, তথ্যপাত্র যা মানুষ তার হৃদয়ে এবং মস্তিষ্কে ধারণ করতে পারে, এটাই হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানের আগে কি যুক্ত হয়েছে? বি নামে একটা উপসর্গ যুক্ত হয়েছে। বি, এটা হচ্ছে উপসর্গ। জ্ঞানের সঙ্গে যখন বি উপসর্গ যুক্ত হয় তখন সেটা হয়ে যায় হলো বিজ্ঞান বা সায়েন্স। বিজ্ঞানকে অনেকে বলে বিশেষ জ্ঞান। এই বি অর্থ হলো বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান বলে আসলে ঠিক এই বিশেষ দ্বারা কি বোঝানো হচ্ছে এটা ঠিক পরিষ্কার না। আমরা মোটামুটি বলতে পারি বিশেষ জ্ঞান অর্থ হলো এই ভৌত জগৎ ঠিক কোন নিয়মের অধীনে চলছে, কোন নিয়মটা, কোন ম্যাথমেটিক্যাল রুলসটা ফলো করে চলছে, এই নিয়মটা হচ্ছে বিজ্ঞান। আমরা একটু খোলাসা করার চেষ্টা করি। আমরা একটা পদার্থের কথা চিন্তা করি, পানি। সবচেয়ে আমাদের যেটা প্রয়োজনীয় পদার্থ সেটা হচ্ছে পানি। তো আমরা যদি সাধারণ জ্ঞানটা কি, আমরা জানি পানি বলে একটা জিনিস পৃথিবীতে আছে। আমরা তৃষ্ণা লাগলে সেই পানিটা পান করি। গরমের দিনে পানিটা
গরম হয়ে যায়, ঠান্ডা দিনে পানিটা ঠান্ডা হয়ে যায়, সেটাকে আবার একটু গরম পানি মিক্স করে খেতে হয়। গোসল করতে পানি লাগে, উজু করতে পানি লাগে, যে কোনো কিছু পরিষ্কার করতে গিয়ে পানি লাগে। এটা হচ্ছে পানি সম্পর্কে সাধারণ জ্ঞান, এটা সবাই জানে। এটা সায়েন্স হোক বা আর্টস হোক বা লেখাপড়া করুক অশিক্ষিত হোক, এটা সবাই জানে। এটাকে বিজ্ঞান বলে না। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো এই যে পানি, এই পানিটা আসলে কি পদার্থ? এটা কি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ? পানি কি শুধু পানি দিয়ে তৈরি, নাকি পানিকে আমরা যদি ভাঙি তাহলে আরও কিছু এর ভেতরে পাওয়া যাবে? হ্যাঁ, আমরা দেখলাম যে পানি হচ্ছে, পানিকে আমরা যদি ভাঙি তাহলে দেখি না, পানিকে ভাঙলে পানি আর পানি থাকে না। পানি কি হয়ে যায়? পানি হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে যায়। আবার এই যে হাইড্রোজেন আর অক্সিজেন হলো, ভালো কথা। এখন পানি আসলে কি দিয়ে তৈরি? এই যে পৃথিবীর অসংখ্য পদার্থ কি দিয়ে তৈরি? প্রতিটা পদার্থ দেখা গেল যে প্রতিটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা কণা দ্বারা তৈরি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা পদার্থ দেখি, বিজ্ঞানীরা চিন্তা করেন এই যে সমস্ত পদার্থ, এগুলো তৈরি কি দিয়ে? আমরা মানুষ আসলে কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? আমরা কি যে রক্ত মাংস দিয়ে তৈরি, নাকি এই রক্ত মাংসকে ভাঙলে আমরা অনেক কিছু পাবো? তা আমরা দেখলাম যে না, মানুষকে ভাঙলে অনেক কিছু পাওয়া যায়। এই যে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি অর্জন। আবার আমরা যদি পানির কথা চিন্তা করি, আমরা দেখবো যে পানির ভেতরে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। না, শুরুতে দেখতে পাই পানি কি দিয়ে তৈরি? হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। আবার হাইড্রোজেন আছে একটা পানি, যদি একটা অণু বললাম, একটা অণুর ভেতরে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। অক্সিজেন আছে কয়টা? 1টা। আবার সেই অণুগুলো একটা ভর কত? আণবিক ভর, পারমাণবিক ভর বলে একটা কথা আছে। এই যে বিষয়গুলো, এগুলো জানার নাম হচ্ছে বিজ্ঞান। এই বিষয়গুলো জানার নাম হচ্ছে বিজ্ঞান। আমরা সাধারণভাবে দেখতে পাই সূর্য উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, পৃথিবী ঘুরছে, চাঁদ উঠছে, চাঁদ অস্ত যাচ্ছে, এগুলো আমরা সবাই দেখি, যাদের চোখ আছে তারা সবাই এগুলো দেখে। কিন্তু বিজ্ঞান হলো চিন্তা করে এই যে গ্রহ নক্ষত্রগুলো এভাবে আসে, পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে, এগুলো এতটা স্থির হয়ে আসে কেন? এগুলো তো ছোট চলে যেতে পারতো, বা এগুলো একটা সংঘর্ষ লেগে বড় কোনো প্রলয় ঘটতে পারতো। এগুলো কেন ঘটছে না? একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সে আবার নিচের দিকে ফিরে আসে কেন? এই যে এগুলো নিয়ে বিজ্ঞানী নিউটন চিন্তা করলেন, তখন উনি কি আবিষ্কার করলেন যে না, পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে একটা আকর্ষণ নামক একটা বল ক্রিয়া করছে, যেটাকে বলা হলো মহাকর্ষ। আর পৃথিবী থেকে কোনো বস্তু নিক্ষেপ করে বস্তুটা আবার পৃথিবীতে ফিরে আসে কেন? তার কারণ পৃথিবী ওই বস্তুটাকে একটা আকর্ষণ করছে। তো এই যে এইভাবে জানে, এটা নামে হলো বিজ্ঞান। তো ওই যে পৃথিবীতে যে পদার্থগুলো আছে, পৃথিবীতে শক্তিগুলো আছে, যেমন বিদ্যুৎ শক্তি, আলো শক্তি, তাপ শক্তি, এগুলোর সম্পর্কে, এগুলোর ভিতরের রহস্যটা কি? এরা কিভাবে কাজ করে? এরা কিভাবে পরিবর্তন হয়? এদের মানটা কিভাবে বাড়ানো যায়? কি করলে এদের মানটা কমানো যায়? কোন জিনিসগুলো বিদ্যুৎ পরিবহন করে, কোন জিনিসগুলো করে না? কোনগুলো থেকে আলো পাওয়া যায়, কেন পাওয়া যায়? এই যে এগুলো ম্যাথমেটিক্যালি জানা, এগুলোর ভিতরের রহস্যটাকে জানা, নিয়মতান্ত্রিকভাবে জানা, ডাটা উপাত্ত সহকারে জানা, এটা নাম হচ্ছে, এবং সেই জানার জ্ঞানটাকে কাজে লাগানো। এই যে শাস্ত্রটা, এই যে বিদ্যাটা, এই যে জ্ঞানের যে স্থানটা, জ্ঞানের যে চর্চাটা, এটাকে বলা হলো বিজ্ঞান। তো বিজ্ঞানী হতে হলে না, বিজ্ঞান পড়তে হলে এবং বিজ্ঞান বুঝতে হলে তোমাকে অবশ্যই বিজ্ঞানের প্রতি ভালোবাসা থাকতে হবে, এবং বিজ্ঞানটা আমাদের জীবনে কী কী উপকার নিয়ে এসেছে, আমাদের জীবনটাকে কীভাবে সহজ করেছে। আমরা সবাই এই যুগে 4G 5Gর যুগে আমরা বসবাস করছি, ন্যানো টেকনোলজির যুগে আমরা বসবাস করতেছি। কাজে বিজ্ঞান আমাদের জীবনকে কীভাবে সহজ করেছে, আজ চিন্তা করে আমাদের আব্বা আমাদের বা আমাদের দাদা দিদি, নানা নানি, তাদের যুগে কী ছিল, আজ আমাদের যুগে আমরা কী পাচ্ছি, এই সবটা কিন্তু বিজ্ঞানের অবদান। কাজেই বিজ্ঞান নিয়ে পড়তে হলে তোমাকে অবশ্যই বিজ্ঞানের প্রতি এই যে একটা পজিটিভ মনোভাব, এবং নিজের ভিতরে একটা অনুসন্ধিৎস মনোভাব, জিজ্ঞাসার মনোভাব, কোনো কিছু আবিষ্কার বা বুঝতে চাওয়ার মনোভাব, এই মনোভাবটাই, চিন্তাটা তোমার ভেতরে থাকতে হবে। দেন তুমি বিজ্ঞান শিক্ষায় তুমি সফল হবে, এবং বিজ্ঞান তোমার কাছে আনন্দদায়ক হবে, মজাদার হবে। সুতরাং আমাদের 1 নম্বর লেকচারের মূল বিষয় ছিল এটা, যে বিজ্ঞান কি আমরা জানলাম, আমরা বিজ্ঞান বুঝবো, বিজ্ঞানকে ভালোবাসবো, সব কিছুকেই ভালোবাসবো, এবং জ্ঞান থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করবো। তো এটা ছিল আমাদের 1 নম্বর লেকচারের আলোচনা। আমরা পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ পদার্থবিজ্ঞান কী কী নিয়ে আলোচনা করে এবং এর বৈশিষ্ট্য কী, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তো খোদা হাফেজ, ভালো থাকবো।